কিছু জায়গা শুধু দেখা যায় না, মনের ভিতর পর্যন্ত অনুভব করা যায়। তারাপীঠ ঠিক সেই রকমই, শক্তির, সুখের আর পূর্ণতার এক অদ্ভুত দরজা। এখানে পা রাখলেই মনে হয় এই মাটির নিচে, এই বাতাসের ভেতরে কেউ যেন নিঃশব্দে বলছে, আমার কাছে আয়। মা তারা সমগ্র মহাবিশ্বের শক্তি, জীবনের আলো, সাহস, দৃঢ়তা সব তাঁর থেকেই জন্ম নেয়। আর তাকে একবার দেখার মুহূর্তেই হৃদয় শক্তিতে ভরে ওঠে। এরপরে ভোগ বেরোবে, সেটাই বললাম, তোমরা সুন্দর করে সব দেখে পর লাইন দিলে, সেটা আগে দর্শন, না হলে তারপরে ভোগ, না হলে আগে ভোগ তারপরে। তারাপীঠে আসলে বুঝি শক্তি শুধু দেবীর নয়, মায়ের সামনে দাঁড়ালে মনে হয় এই তো আমার আসল ঘর, এই তো সেই স্পর্শ। কারণ তাঁর দর্শনেই জন্ম নেয় নতুন শক্তি, নতুন বিশ্বাস, নতুন পথ চলা। তারাপীঠ এ শুধু তীর্থ নয়, নিজের জীবনকে সম্পূর্ণ করে তোলার পথ। সকালে কুয়াশার মধ্যে দিনের আলোটা এখনো পুরো ওঠেনি, আর আমার মনের ভিতর একটা দারুণ শিহরণ। আজ আমি মায়ের পথে যাচ্ছি। একদম সঠিক সময় ট্রেন ছেড়ে দিল আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। একটার পর একটা স্টেশন পার হওয়া শুরু হলো, এ যেন তারই ডাকে ছুটে যাওয়া। মনের ভিতরে একটা অদ্ভুত শক্তি, একটা অদ্ভুত শান্তি, যেন মা বলছেন, আয় রে, চলে আয় আমার কাছে। ট্রেন ছুটে চলেছে গ্রাম বাংলার পথ ধরে, জানলার বাইরে সবুজ মাঠ, অথচ আমার ভিতরে শুধু একটাই টান, মন আরও দ্রুত ছুটে যাচ্ছে মায়ের দিকে। কত ভক্তই না ছুটে চলেছেন মায়ের দর্শনে। ট্রেন পুরো ভর্তি, কারুর বসার জায়গা নেই, কারুর হাতে শুধু ব্যাগ আর বিশ্বাস। তবুও সবার মুখে একটাই হাসি, কারণ গন্তব্য মা তারা। কষ্ট, ভিড় কিছু গুরুত্বই পায় না, মায়ের দর্শনের আশায় পথ যেন আরও নিজের হয়ে ওঠে। টিচার এসেছে? কোথায় আছে? তোমরা অনেকে মিলে যাচ্ছ? বাহ, ভেরি গুড। কোন ক্লাসে পড়ো? 5-এ পড়ো? বাহ। স্যার মোবাইল নিয়ে কি করছেন? হ্যাঁ, টাইম পাস। আর তো 1 ঘন্টা, দেখতে দেখতে চলে আসবে। হঠাৎ ট্রেনের জানলা দিয়ে চোখে পড়লো একটা মোটরসাইকেল ট্রেনের সঙ্গেই সমান তালে ছুটে চলেছে। মুহূর্তটা এতটাই অবিশ্বাস্য সুন্দর লাগলো, ঠিক যেন জীবনের গতির সাথে গ্রামের নিস্তব্ধতার এক অনন্য মিলন। পেট্রোল ট্যাঙ্কের পাশাপাশি যাচ্ছি, বাপরে। প্রায় পৌঁছে গিয়েছি রামপুরহাট স্টেশন, আর মাত্র কয়েকটা মিনিট। ট্রেনের গতি কমতে শুরু করে দিয়েছে, প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছে। রামপুরহাট পৌঁছে গেছি। প্রচুর ভিড়। আজ শনিবার, তার উপর তারাপীঠে এখন নবান্ন উৎসব চলছে। স্বাভাবিকভাবেই ভক্তদের ভিড় উপচে পড়েছে। স্টেশন থেকে বের হচ্ছি নবনির্মিত রূপে সাজানো রামপুরহাটের নতুন রূপের স্টেশন। স্টেশনের মেন গেটটি তারাপীঠ মন্দিরের আদলে বানানো হয়েছে, যেন এই ধাপে ধাপে উঠে এসেছে আমাদের গর্ব, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য। ওই যে কোণের দিকে ছোট ছোট ব্যারিকেডগুলো দেখছেন, ওখান থেকেই অটো বা টোটো পাওয়া যাবে তারা মায়ের মন্দিরে নিয়ে যাওয়ার জন্য। প্রায় আধা ঘন্টার টোটো যাত্রা শেষে পৌঁছালাম তারাপীঠ প্রাঙ্গণে। মন্দিরের প্রবেশপথ দুটি, একটি ব্রিজ পেরিয়ে চারমাথার মোড় থেকে ডান দিকে, আরেকটি এই গেটটি থানা পার করে সামান্য আগে। আমরা এই গেটটি দিয়ে যাব, কারণ আমাদের 2 দিনের বাসস্থান এই রাস্তায় পড়বে এবং এখান থেকে মন্দিরও বেশ কাছে। এই রাস্তা ধরে সামান্য কিছুটা এগোলেই আমাদের বাসস্থান। পৌঁছালাম সতী শান্তি ধর্মশালা, এখানেই আমরা থাকবো আগামী 2 দিন। চলুন আপনাদের দেখাই এই ধর্মশালার ভিতরের অংশ। আমাদের রুম বুক করাই ছিল, আমরা একতলায় ঘর পেয়েছি, আর জায়গাটি কিন্তু বেশ পরিষ্কার, খুব পরিচ্ছন্ন। বয়স্ক এবং প্রতিবন্ধীদের জন্য লিফটও আছে, যাতে তাদের কোনো অসুবিধা না হয়। আমাদের রুম নাম্বার 101। স্নান সেরে আমার রেডি হতে সময় লাগলো ঠিক 15 মিনিট। আমরা সবাই উপোস করে এসেছি, তাই প্রথমেই পুজো দেব, তারপর ভোগ, তারপরে সন্ধ্যা আরতি।
আমরা এখন রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। চারিদিকে দোকানপাট ভর্তি। আচ্ছা, এইবার তারাপীঠ আসার একটা ব্যাকগ্রাউন্ড আপনাদের সাথে শেয়ার করি। আমি সেই 98 সাল থেকে মায়ের কাছে আসছি। আমার ছোট কাকার হাত ধরে মাকে প্রথম দেখেছিলাম, তারপর থেকেই আমালা পড়েছে। তার উপর ও আজ সন্ধেবেলায় মাকে সাজ দেবে। বহু সাজ দেওয়া আমি আগেও, তো আর তারাপীঠ আসা যায় না, তাই মাই এইসব করিয়েছেন। মন্দিরে প্রবেশ করছি। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার সাথে সাথেই এক অদ্ভুত শিহরণ বয়ে গেল শরীরের মধ্যে। মানুষের ভিড় মিলিয়ে মুহূর্তটা হয়ে উঠল অবর্ণনীয়। পরিবেশটাই একেবারে বদলে গেল, যেন এক শক্তিময় স্পর্শ আমাকে ঘিরে ধরলো। এমন অনুভূতি যা ভাষায় বলা যায় না, শুধু অনুভব করা যায়। সামনে লম্বা লাইন, কিন্তু কারোর মুখে বিরক্তির ছায়া নেই। সবাই ভক্তি, আনন্দ আর উত্তেজনায় উজ্জ্বল। আর আমার মনের ভিতরে একটাই টান, মায়ের দিকে আর একটু করে এগিয়ে যাওয়ার টান। মা তারার শক্তির স্পন্দন যেন পুরো পরিবেশটাকেই জড়িয়ে ধরেছে। প্রত্যেকবার তারাপীঠে আসার সময় আমি প্রথমে মন্দিরের চূড়া দর্শন করি, তারপরে নাট মন্দিরে ঢুকে গর্ভগৃহের ঠিক সামনে দাঁড়িয়ে মাকে একটা প্রথমে প্রণাম করি, তারপরে মন্দিরটা কিছুক্ষণ ঘুরে অবশেষে আমি পুজোটা দিই দুপুরের মধ্যে। সকালে পুজো লম্বা লাইন পড়েছে। প্রাঙ্গণে আর একটা মন্দির নির্মাণেরও কাজ চলছে দেখলাম। পাশের শিব মন্দিরেও পুজো চলছে। এরপরে ভোগ বেরোবে, সেটাই বললাম। তোমরা সুন্দর করে সব দেখে পর পর লাইন দেয়, সেটা আগে দর্শন, না হলে তারপরে ভোগ, না হলে আগে ভোগ তারপরে দেখো না। মন্দির প্রাঙ্গণ ঘোরার পর এবার আমাদের পুজো দেওয়ার পালা। সবাই মিলে ভক্তদের সাথে লাইনে দাঁড়ালাম। ধূপ, ফুল, পুজোর ডালা আর মানুষের নীরব ভক্তি ভরা চোখ, সব মিলিয়ে পরিবেশটা যেন আরও পবিত্র হয়ে উঠল। প্রমিত অবশ্য আগেই সমস্ত ব্যবস্থা করে রেখেছিল, ফুল, প্রসাদ থেকে শুরু করে কখন গর্ভগৃহে ঢুকতে হবে সব কিছুই। লাইনে দাঁড়িয়ে মনে হচ্ছিল যে আর মাত্র কয়েকটা মুহূর্ত, তারপরেই মায়ের সামনে দাঁড়াবো। গর্ভগৃহের দরজার কাছে আসতেই মনের ভিতরে একটা অদ্ভুত সাড়া শুনতে পেলাম। মন্ত্রোচ্চারণ, ধূপের গন্ধ সব মিলিয়ে মনে হচ্ছিল আমি একটা অন্য জগতে ঢুকে যাচ্ছি। আর ঠিক তখনই চোখের সামনে ভেসে এলো মায়ের মুখ। সময় যেন সেই মুহূর্তে থমকে গেল, চোখ ভিজে এলো, শ্বাস ভারী হয়ে গেল, আর ভিতর থেকে একটা কথাই বেরিয়ে এলো, জয় মাতা। মন ভরে মায়ের পুজো দিলাম। না, এর কোনো ছবি বা ভিডিও আমি কখনো করিনি আজ পর্যন্ত। এটা আমার আর মায়ের সাক্ষাৎ, সেটা একান্ত ব্যক্তিগতই থাক। আরেকটা ব্যাপার যেটা আমার প্রতিবার হয়, সেটা হলো অনবরত কেঁদেই গেলাম। মাকে এত কাছে পাওয়ার আনন্দে চোখ কখনোই শান্ত থাকতে পারে না। পুজো দেওয়ার পর এবার আমাদের মায়ের দুপুরের অন্নভোগ খাওয়ার সময়। চারিদিকে পাণ্ডাদের বেশ তাড়াহুড়ো। যে ভোগগুলি মাকে নিবেদন করা হয়ে গিয়েছে, সেই ভোগের থালা পাণ্ডারা এক এক করে মন্দির থেকে নিয়ে বেরিয়ে আসছে। আমাদেরও ভোগ নিবেদন করা হয়ে গিয়েছে। এই ভোগ মন্দিরের বিভিন্ন জায়গায় খাওয়া যায়, তবে আমরা দোতলায় একটি নির্দিষ্ট স্থানে বসে খাবো। আমরা পৌঁছানোর সময় একটা পর্ব তখনও শেষ হয়নি, তাই আমরা লাইনে দাঁড়ালাম। প্রত্যেক পালার পাণ্ডাদের একটা করে বৃত্ত নির্দিষ্ট আছে, তাই প্রমিতদেরও একটা জায়গায় আমাদের বসতে হবে। এই পুকুরের ইতিহাসটা যদি একটু বলো। আচ্ছা, যেটা আমি জানি সেটা হলো এটাকে জীবিত কুণ্ড বলা হয়। তার কারণ হলো যখন জয়দত্ত এসেছিলেন তখন সেই সময় তার সন্তান, তার একমাত্র পুত্র সন্তান মারা যায়, এবং এইখানে তার খেয়াটা বা নদীটা, নৌকাটাকে রাখা হয়েছিল। সেই সময় যারা আদার্স এরা ছিল, কর্মচারীরা ছিল, তারা খাওয়া দাওয়ার জন্য শোল মাছ নিয়ে আসে, এবং সেটাকে রান্না করার সময় এইখানে ধূপ ওরা আসে মাছটাকে ধোবে বলে। যে মুহূর্তে মাছটাকে ওরা এখানে ধুতে যায়, জলটা লাগা মাত্রই মাছটা জীবিত হয়ে গিয়ে জলে ঝাঁপ দেয়। এবং তখন সওদাগরের মনে হয় যে আমার তো পুত্র মারা গেছে, তাহলে সে কি এইভাবে জীবিত হবে? সেও একইভাবে জীবিত হয়ে ওঠে, এবং তখন তারা বুঝতে পারে যে এইখানে কিছু একটা শক্তি আছে যে কারণে এইটা হয়েছিল। এবং আলটিমেটলি তারপরে আমরা মা তারাকে পাই। মায়ের এটাতে লীলা বলতে পারি, সেই জন্য এটার নাম জীবিত কুণ্ড। এবং যে জন্য শোল মাছটা মাস্ট, মায়ের ভোগে শোল মাছ পোড়া মাস্ট। আচ্ছা, জলের যে এই স্তরটা নিচে নেমেছে, এটা কি কোনো সংস্কারের কাজ? সংস্কারের কাজ হচ্ছে, সংস্কারের কাজ হচ্ছে।
খুব ভক্তি ভরে মা পোলাও, আলু ভাজা, সবজি, সাথে মায়ের মহাপ্রসাদ মাছ আর পাঁঠার মাংস। শেষে ছিল চাটনি, পায়েস আর মিষ্টি এবং কারণ সুধা। দুপুরের অন্নভোগ খাওয়ার পর ঘরে ফিরে একটু রেস্ট নিয়ে আবার বিকেল 4টের সময় মন্দির প্রাঙ্গণে এলাম। একটু নাট মন্দিরে বসবো, তারপর প্রমিতের মায়ের সাজটা দেখবো এবং সর্বশেষে গর্ভগৃহের ভেতরে থেকে আজকের সন্ধে আরতিটা দেখবো। পুজোর ব্যস্ততা এখনও বেশ ভিড়ের মধ্যেই হচ্ছে। ভক্তরা লাইন দিয়ে একের পর এক পুজো দিয়ে আরতির জন্য নাট মন্দিরে জড়ো হচ্ছেন। কেউ বা হয়তো ফিরেও যাবেন ইদার বাড়ি বা হোটেলে। বেশ অনেকক্ষণ ধরে নাট মন্দির থেকে ভক্তদের দেখছিলাম। সবার চোখে একই রকমের অধীর আগ্রহ, কখন মায়ের কাছে পৌঁছাতে পারবে। এই অনুভূতিটাই আমাদের সবার কমন। মায়ের টানে, মায়ের শক্তিতে প্রতিটা ধাপ যেন চলে যায় তারই দিকে। আমার 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 আরে তোমার কাছে রাখো না। আমি সময় হলো সন্ধ্যা আরতির, আর পুরো তারাপীঠ যেন এক অদ্ভুত শক্তিতে জেগে উঠল। আমরা সবাই মিলে প্রমিতকে যোগ দিতে গর্ভগৃহের দিকে এগিয়ে চললাম। ধূপের গন্ধ, ঘণ্টার ধ্বনি আর ভক্তদের এক সুরে উচ্চারণ সব মিলিয়ে মনে হচ্ছিল মা ঠিক আমাদের সামনেই দাঁড়িয়ে আছেন, শক্তি ছড়িয়ে দিচ্ছেন চারিদিকে। নমো নমঃ। প্রত্যলীলপদাপিতাঙ্ঘ্রি সবরিদো ঘোরাট্টহাসা পরা कर्गेन्दिवरकट्टिपखर पर भूजा हुंकारो विजद भवा करवानील विशाल पिंगल जटाजूटैक नागर यूता यज्ञस्य कपालके। ভক্তদের ভিড়ের মাঝে গর্ভগৃহের ডান পাশে জায়গা হলো। মেন দরজা বন্ধ করা হলো। মাকে সাজ দেওয়ার আগে সকাল থেকে যত ফুলমালা মাকে দেওয়া হয়েছে সেইগুলো আগে সরানো হবে, তারপর মায়ের মুখ এবং চরণ ধুয়ে সাজটা পরানো হবে। আজ আমার এক সৌভাগ্যের দিন। মায়ের সাজের মুকুট আমি ধরেছিলাম বেশ খানিকক্ষণ, তারপর শেষে পুরোহিতের হাতে তুলে দেওয়া হলো মাকে পরানোর জন্য। এইটাই আমার প্রধান উদ্দেশ্য ছিল, আপনাদের সবাইকে মায়ের সাজের দর্শন করাতে পারি। জয় মা তারা। নমো নমঃ। মায়ের সাজের অন্তিম পর্ব শুরু হলো। মায়ের মাথায় এবার উঠবে সাজের সেই পবিত্র মুকুট, যেটা আমি অনেকক্ষণ ধরে নিজের হাতেই ধরে রেখেছিলাম। মনে হচ্ছিল যেন মায়ের স্পর্শই বুকের মধ্যে লেগে আছে। তারপর একে একে ফুলের মালা পরানো হলো। অপরূপ দীপ্তিময় স্বর্গীয় সৌন্দর্যে ভরে উঠলেন মা। মনে হলো আজ মা যেন নিজেই নেমে এসেছেন আমাদের সামনে। মণ্ডমালা প্রশোভিতে গর্বে লম্বোদরী ভীমে উগ্রতারা নমোস্তুতে। ঋতারা দেব্যৈ নমো নমঃ। প্রত্যলীলপদাপিতাঙ্ঘ্রি সবরিদো ঘোরাট্টহাসা পরা कर्गेन्दिवरकट्टिपखर पर भूजा हुंकारो विजद भवा करवानील विशाल पिंगल जटाजूटैक नागर यूता यज्ञस्य कपालके श्रीजगतां हन्तु ग्रोतारा स्वयं प्रत्यलीलपदे घोरे মণ্ডমালা প্রশোভিতে গর্বে লম্বোদরী। আরতি শেষে আমরা অঞ্চলের নবান্ন উৎসবের বিভিন্ন সংগঠনের আয়োজন দেখতে পেরলাম। কোথাও যাত্রা, কোথাও পালার গান, আরও বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে এখানে। চারিদিকে আলোর রসনাই, রাস্তায় মানুষের ঢল, বেশ লাগলো। উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি
স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। এইসব সেরে আমরা ঘরে ফিরলাম প্রায় 10টা নাগাদ। ঘরে ফিরে ফ্রেশ হয়ে আমরা গেলাম আমাদের এক প্রিয়জনের বাড়িতে। পরিচয়টা আপাতত উজ্জ্বল থাক, তবে সময়টা কিন্তু আমরা দারুণ কাটালাম, মুহূর্তগুলো অসাধারণ। তুমি ওকে 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 মাথা ওকে মাথা হাত বুলিয়ে দাও। হ্যাঁ, ও ভাবছে এত গেস্ট এসে গেছে এত রাত্রিরে। রবিবারের সকাল ঘুম ভাঙলো 9টার সময়। সকালবেলা স্নান টান করে বেরোলাম ব্রেকফাস্ট করতে। এই জায়গাগুলো তোমরা ঘোরাতে নিয়ে যাও? কত কত নাও? আমাদের বাড়ি ফেরার ট্রেন কবিগুরু এক্সপ্রেস 12টা 10 না 15তে, অতএব হাতে বেশ সময়, একটু 4-5টা ঘুরেও নেব এই সময়। এই পুরো যাত্রাটাই যেন স্বপ্ন আর মুক্তির এক অপূর্ব মিশ্রণ। মায়ের সামনে কাটানো প্রতিটা মুহূর্ত এক শক্তির উৎস। ফিরছে ঠিকই, কিন্তু মনটা এখনো গর্ভগৃহের সেই আলোতেই আটকে আছে। মা যেন নিজের হাতেই দিয়ে দিলেন সাহস, শক্তি আর ভালোবাসা, যা আমাদের আগামী দিনের পথকেও আরও উজ্জ্বল করবে। আবার আসো মা, তোমার টানে, তোমার মায়ায়, তোমার ডাকে হৃদয় ছুটে যাবে এই তারাপীঠেই, বারবার বহুবার। আজ এই পর্বটি এখানেই শেষ করলাম। দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।